আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের তাপগতিবিদ্যার সর্বশেষ লেকচার, যে লেকচারে মূলত আমরা আলোচনা করব রেফ্রিজারেটর এবং এনট্রপি। এনট্রপিটা এতটাই গুরুত্বপূর্ণ টপিক যে প্রতি বছরই এইচএসসিতে এনট্রপির থেকে অবশ্যই একটা সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকে। আর রেফ্রিজারেটর যে বিষয়টা আছে এটা অনেকের কাছে অনেক কনফিউজিং একটা টপিক, অনেক ছোট, সিম্পল, তবে কনফিউজ হয় যে হচ্ছে প্রশ্ন দেখে বুঝতে পারে না উত্তরটা কি হবে। তা আমরা রেফ্রিজারেটরের গঠন, রেফ্রিজারেটর কার্যপ্রণালী এগুলো একটা নিয়েও আলোচনা করব না। আমাদের কাজ হবে একদম জাস্ট টু দি পয়েন্ট, যেটুকু আমাদের দরকার হবে প্রশ্ন সলভিংয়ের জন্য, আমাদের আইডিয়া বোঝার জন্য এবং প্রশ্নের ধরনটা বোঝার জন্য যতটুকু জ্ঞান আমাদের দরকার আমরা ততটুকুই জ্ঞান নিয়ে আলোচনা করব। তাহলে রেফ্রিজারেটর, এর আগে আমরা যদি একটু চিন্তা করি আমাদের ইঞ্জিনটা কি ছিল, ইঞ্জিনটা একটু জানা দরকার, কারণ ইঞ্জিনের ওই কনসেপ্টটা থেকে আমাদের একটু আসতে হবে। ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে আমরা দেখছিলাম এখানে একটা তাপ আধার ছিল বা তাপ উৎস ছিল। তাপ আধার না, তাপ আধার তো পরে থাকে। তাপ উৎস থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের কিউ ওয়ান তাপ আসতো আর কিছু তাপ এই পাশে তাপ আধারে বর্জিত হতো, মাঝখানে আমাদের কিছুটা ওয়ার্ক ডান থাকতো, কৃতকাজ থাকতো। কৃতকাজটা কত? Q1 - Q2। এটাই ছিল একটা ইঞ্জিনের কাজ, যে ইঞ্জিনকে কিছু তাপ দেওয়া হইলে ইঞ্জিন সে তাপের কিছু অংশ আমাকে কাজে রূপান্তর করে দেয়, বাকি অংশ সেটা অপচয় করে বা নষ্ট করে ফেলে, সেটা থেকে আবারও রিপিট করা পসিবল। এটা হচ্ছে ইঞ্জিনের কাজ। ইঞ্জিন এমন একটা জিনিস যেটা আমাকে শক্তি উৎপাদন করে দেয়। আর রেফ্রিজারেটর বা ফ্রিজ এমন একটা জিনিস যা শক্তি খরচ করে, মানে ব্যাপারটা অবশ্যই এর অপোজিট। এখন এটা তো ছিল তাপ ইঞ্জিনের বেসিক। তাহলে আমরা যদি রেফ্রিজারেটর বা এসির কথা বলি, এটা কি মূলত কি? রেফ্রিজারেটর বা এসির যে কম্প্রেসরটা আছে, কম্প্রেসর, এইটা যে কাজটা করে, এই যে তাপ উৎসটা ছিল উচ্চ তাপীয় অঞ্চল, অধিক তাপ ছিল, এখানে অনেক বেশি তাপ ছিল, সেখান থেকে কিছু প্রয়োজনীয় পরিমাণে তাপ ইঞ্জিন নিয়ে যায়। আর রেফ্রিজারেটর কি করে? রেফ্রিজারেটর এর ভিতরে যে অংশটা আছে, তোমরা যে তোমাদের ঘরের মধ্যে যে রেফ্রিজারেটর দেখতে পারো যার মধ্যে খাবার দাবার রাখো, সেই খাবার দাবার যেখানে রাখো, যে ভিতরে ফাঁকা স্থানটা আছে, বা যদি এসির কথা বলো তাহলে ঘরের ভিতরের পরিবেশটার যদি কথা বলি, ঘরের ভিতরে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা থেকে এসি তাপ টেনে নেয়। তাপ যদি টেনে নেয় তাহলে কি হবে? ঘরটা একটু ঠান্ডা হবে। তাপ বেড়ে গেলে ঘর গরম হয়ে যাবে, তাহলে তাপ টেনে নেয়। আর এই যে ঘর থেকে তাপ টেনে নিয়ে এই এসিটা কি করে? পরিবেশে ছেড়ে দেয়। সহজ কথায় কোথায় ছেড়ে দেয়? পরিবেশে ছেড়ে দেয়। এই কাজটা করার জন্য কম্প্রেসর কি এমনিই করতে পারে না? কম্প্রেসরের মধ্যে কারেন্ট দিতে হয় বা শক্তি দিতে হয়। শক্তি দিলে বা কম্প্রেসর যদি কিছু কৃত কাজ করে তাহলে এই ঘটনাটা ঘটে। তাহলে এখন আমাদের কিছু কৃত কাজ বাইরের থেকে দেওয়া লাগে। নর্মালি ইঞ্জিন থেকে আমরা কিছু কাজ বাইরে পাই, তবে এসি বা ফ্রিজের মধ্যে কৃত কাজ বাইরের থেকে সাপ্লাই করা লাগে। কৃত কাজ দেওয়া বা ইলেকট্রিসিটি দেওয়া আমরা এটাকে প্রকাশ করব ডাব্লু দেওয়া দিয়ে। ডাব্লুটা আমি বাইরের থেকে দিচ্ছি, ডাব্লুটা আমি কি করতেছি? বাইরের থেকে দিচ্ছি। ফলে এখানে কি হচ্ছে খুবই ভালো করে দেখো, তাপ আধার ছিল নিম্ন তাপীয় অঞ্চল, আর নিম্ন তাপীয় অঞ্চলের সাথে সম্পর্ক হচ্ছে Q2 এর। তাপ উৎস ছিল উচ্চ তাপীয় অঞ্চল বা অধিক তাপের অঞ্চল, সেখানের সাথে সম্পর্ক ছিল Q1 এর। এখন এটা আমাদের ঘর বা ফ্রিজের ভিতরের অংশ, এটা হচ্ছে পরিবেশ। তুমি কমন সেন্স দিয়ে যদি চিন্তা করো, পরিবেশ আর ঘরের তুলনায় কোনটি নিম্নতাপীয় অঞ্চল? তোমার মনে হতে পারে ভাই পরিবেশটাই নিম্নতাপীয় অঞ্চল, তবে না, মূলত ঘরটাই তুলনামূলক নিম্নতাপীয় অঞ্চল। তারপরও সেই নিম্নতাপীয় অঞ্চলকে আরও ঠান্ডা করার জন্য আমরা এই এসিটা ব্যবহার করি বা ফ্রিজটা ব্যবহার করি। কারণ বাইরে পরিবেশে যে পরিমাণ তাপ আছে, বাইরে যদি রোদ থাকে তার চেয়ে তুলনামূলক ঘরের মধ্যে রোদ কম আছে বা তাপ কম আছে, সেই কম তাপের অঞ্চল থেকে আরও যদি আমি তাপ টেনে নিতে চাই, এমনিতেই এখানে তাপ কম। ঘর এটা হচ্ছে নিম্ন তাপীয় অঞ্চল,
নিম্ন তাপীয় অঞ্চল। এখান থেকে আবার যদি তাপ আমি টেনে নিতে চাই, দেখো তো নিম্ন তাপীয় অঞ্চল বা তাপ আধার, এটার সাথে সম্পর্কযুক্ত তাপ কোনটা? Q2। এখান থেকে আমি পরিবেশে মোটে Q1 তাপ ছেড়ে দিচ্ছি। কোন 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 তাপ? Q2 আর W দুটো মিলে আমি পরিবেশে ছেড়ে দিচ্ছি। তড়িতের থেকে যেই শক্তিটা বের হচ্ছে সেই শক্তিটা এবং ঘর থেকে আমি যে শক্তিটা নিচ্ছি সেই শক্তিটা দুটো মিলে আমি পরিবেশে ছেড়ে দিচ্ছি। পরিবেশে যদি ছেড়ে দেই, পরিবেশে তাপ বৃদ্ধি পাচ্ছে, তাপ পাক, কিন্তু আমাদের ঘরটা ঠান্ডা থাকতেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘরকে ঠান্ডা রাখা। এখন এই ঘরকে যদি আমরা ঠান্ডা রাখতে চাই, এই যে এই বিষয়টা যেটা আছে, এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, যে বিভিন্ন ক্লাউসিয়াসের মতবাদ, কার্নোর মতবাদ, বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ দেওয়া আছে, যে মতবাদের মধ্যে তারা বলছেন যে নিম্নতাপীয় অঞ্চল থেকে উচ্চ তাপীয় অঞ্চলে কোনোভাবেই শক্তি নিয়ে যাওয়া সম্ভব না, যদি না বাইরের থেকে কোনো শক্তি প্রয়োগ করা হয়। মানে তুমি বাইরের থেকে শক্তি না দিয়ে নিম্ন তাপের অঞ্চল থেকে তাপ টেনে উচ্চ তাপীয় অঞ্চলে নিয়ে যেতে পারবা না। তার মানে তুমি কারেন্ট খরচ না করে তুমি ঘরকে ঠান্ডা করতে পারবা না। মোট কথা হচ্ছে এটা, তোমাকে ঘরকে ঠান্ডা করতে হলে তোমার এসি লাগাইতে হবে, কারেন্ট খরচ করতে হবে, ফ্রিজের মধ্যে কারেন্ট খরচ করতে হবে, একটু বাইরের থেকে শক্তি দিতে হবে, শক্তি দিয়ে ওইখান থেকে তাপ শক্তিকে সরিয়ে আনতে হবে। এখন এটা হচ্ছে মূল সিস্টেম। আর তোমরা জানো যে ইটা ইটা কি নির্দেশ করে? একটা ইঞ্জিনের কর্মদক্ষতা, একটা ইঞ্জিন কতটুকু ভালো সেটাকে নির্দেশ করে ইটা। ইটা ইজ ইকুয়াল টু, তোমরা জানতো, আউটপুট ভাগ ইনপুট ইন্টু 100%। এখানে আউটপুটটা কত ছিল? ইঞ্জিনের বেলায় আউটপুটটা ছিল যেটা তুমি কাজটা পাচ্ছ সেই কাজটা আউটপুট। আর ইনপুটটা কত ছিল? যে তোমার হচ্ছে এই ইনপুটটা কত ছিল? ইনপুটটা এই যে Q1 পরিমাণ তাপ তুমি দিছো, আউটপুটটা W ছিল, তো তখন তারপরে Q1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%, এই ফর্মুলাটা আসছিল কিসের ক্ষেত্রে? ইঞ্জিনের ক্ষেত্রে। ওর কথা আউটপুট ভাগ ইনপুট। একটা ইঞ্জিন বলো কেন, একটা রেফ্রিজারেটর বলো, একটা এসি বলো, যে কোনো কিছুরই বিষয়টা কতটুকু ভালো, কতটুকু কার্যকর, এইটা নির্ভর করে তার আউটপুট এবং ইনপুটের অনুপাতের উপর। একটা এসি বা একটা রেফ্রিজারেটর কতটুকু ভালো বা কতটুকু কার্যকর, এই বিষয়টা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে হবে এর ইনপুট এবং আউটপুটের অনুপাত কত। এসির ক্ষেত্রে বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই অনুপাতটাকে প্রকাশ করা হয় সিওপি দিয়ে। মার্কারে কালি নাই, আর তো মার্কার নাই ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগে। এসির ক্ষেত্রে বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই আউটপুট আর ইনপুটের অনুপাতটা ইটা দ্বারা প্রকাশ না করে প্রকাশ করা হয় সিওপি দিয়ে। সিওপি সিওপি বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, বা এটাকে কে দ্বারাও প্রকাশ করা হয়, শুধু কে দ্বারাও প্রকাশ করা হয়, সিওপি বা কে দ্বারা। এখন কে সমান সমান আমরা কি জানি? আউটপুট ভাগ ইনপুট। এখন কথা হলো ইঞ্জিনের ক্ষেত্রে আউটপুট আর ইনপুট যা ছিল এক্ষেত্রেও কি সেম জিনিসটা আউটপুট আর ইনপুট নাকি? না, এক্ষেত্রে সেম না। এক্ষেত্রে ইনপুটটা হলো তুমি কি পরিমাণ কারেন্ট খরচ করলা, তুমি কি পরিমাণ টাকা পয়সা খরচ করলা, তুমি কি পরিমাণ খরচ করছো, তুমি ডাব্লু পরিমাণ খরচ করছো, এইটা তোমার ইনপুট। আর আউটপুটটা কি? তোমার ঘরটা কতটুকু ঠান্ডা হইলো, এইটা তোমার আউটপুট। তাহলে ইনপুটটা কি? তুমি কি পরিমাণ কারেন্ট খরচ করছো, আর আউটপুটটা কি? তোমার ঘরটা কতটুকু ঠান্ডা হইলো, Q2 ভাগ W, Q2 ভাগ
ডাব্লু। এইটা হচ্ছে তোমার এই আউটপুট আর ইনপুটের অনুপাত। কোন ক্ষেত্রে? রেফ্রিজারেটরের ক্ষেত্রে বা এসির ক্ষেত্রে। আউটপুট, তাই না? এটাই তো হওয়ার কথা যে তুমি কি পরিমাণ খরচ করছো আর তোমার ঘর থেকে কি পরিমাণ ঠান্ডা হয়েছে, এটা তোমার আউটপুট। এখন ডাব্লুটা সমান সমান কত দেখো, কিউ টু আর ডাব্লু মিলে কিন্তু কিউ ওয়ান গঠন করে। তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু প্লাস ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে আমি এখানে লিখে দিতে পারি কিউ টু ভাগ কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ ওয়ান মাইনাস কিউ টু। তারপরে আবার আমরা প্রত্যাবর্তী ইঞ্জিনের বেলায় একটা সম্পর্ক শিখছিলাম যে কিউ এর জায়গায় টি লেখা যায়। আমরা যদি এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে ওইভাবে চিন্তা করি, এই রেফ্রিজারেটরও একটা প্রত্যাবর্তী রেফ্রিজারেটর বা ভালো মানের রেফ্রিজারেটর, সেক্ষেত্রে কিউ টু মাইনাস কিউ ওয়ান এর পরিবর্তে আমি লিখতে পারবো টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান। এই দুইটা ফর্মুলা লিখতে পারবো। প্লাস এইটা খুব ভালো করে মনে রাখবা, কিউ টু বাই ডাব্লু, কিউ টু বাই ডাব্লু রেফ্রিজারেটর ক্ষেত্রে। আমরা রেফ্রিজারেটরের প্রবলেমগুলো সলভ করব। তাহলে কি বললাম, তোমার ঘর হচ্ছে নিম্নতাপীয় অঞ্চল, পরিবেশ হচ্ছে উচ্চতাপীয় অঞ্চল। ঘর থেকে যে তাপটা নিয়ে যায় তাকে বলা হয় কিউ টু, পরিবেশে যে তাপটা ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় কিউ ওয়ান। আর এই ইঞ্জিনের উপর যে কারেন্টটা খরচ করা হয় বা কাজটা করা হয় সেটা হচ্ছে ডাব্লু। তাহলে কারেন্ট যেটা খরচ করো সেটা তোমার ইনপুট, যেটা তোমার ঘর থেকে ঠান্ডা করা হয়, যে পরিমাণ তাপটাকে বের করে নিয়ে যাওয়া হয় সেটা তোমার আউটপুট। তাহলে কে ইজ ইকুয়াল টু আউটপুট ভাগ ইনপুট, কিউ টু ভাগ ডাব্লু। সেখান থেকে এই ফর্মুলেশনটা আসছে। আমাদের রেফ্রিজারেটরের গঠন নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, এগুলাই তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা রেফ্রিজারেটর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যে প্রশ্ন সমাধান করলে রেফ্রিজারেটর তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে দুটো প্রশ্ন দেখতেছি খুবই সিম্পল, তবে অনেক বেসিকের প্রশ্ন। এর একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বেশ কয়েকবার এমসিকিউতে প্রশ্নটা আসছে। রিটনে আসার সম্ভাবনা কম, তবে আসতেও পারে। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে যদি দেখি, একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ কে ইজ ইকুয়াল টু 2.5 দেওয়া আছে। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 500 জুল তাপ বের করে। মানে ওই যে নিম্নতাপীয় অঞ্চল থেকে যে তাপটা বের করে সেটি কিউ টু। সরবরাহকৃত কাজ কত? ডাব্লু। আমরা এইমাত্র সূত্র দেখলাম, কে ইজ ইকুয়াল টু কিউ টু ভাগ ডাব্লু, আউটপুট ভাগ ইনপুট। ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ টু ভাগ কে। কিউ টু যদি 500 হয় আর নিচে এটা যদি 2.5 হয়, 2.5 এটাকে যদি আমরা হিসাব করে আসবে 200 জুল। খুবই সিম্পল একটা প্রশ্ন, তবে তুমি যদি এই সূত্র না জানো, এই থিম না জানো, এটা পারবা না। এরপরে কোশ্চেনটা যদি আসি আমরা, একটি হিমায়ক যন্ত্র 200 কেলভিন এবং 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত আছে। নিম্ন তাপমাত্রার উৎস এত তাপ গ্রহণ করে, নিম্ন তাপমাত্রার উৎস এত তাপ গ্রহণ করে, উচ্চ তাপমাত্রা উৎসে বর্জিত তাপের পরিমাণ ও সম্পাদন সহগ নির্ণয় করো। ঠিক আছে, তা আমরা এই যে অংশটা আছে এখানে, এইটা নিম্ন তাপমাত্রার অংশের সাথে যে বিষয়টা আমরা জানি কিউ টু সম্পর্কিত, এটা হচ্ছে কিউ টু। উচ্চ তাপমাত্রার অংশে বর্জিত তাপের পরিমাণ, এই বিষয়টা কিউ ওয়ান এর সাথে নির্ভর করে, কিউ ওয়ান এর সাথে নির্ভর করে। এখন আমি বলছি যে এর জন্য ওই যে প্রত্যাবর্তী ইঞ্জিনের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাও কাজ করায়। তুমি ইউজ করতে পারবা কিউ টু ভাগ কিউ ওয়ান, টি টু ভাগ টি ওয়ান, এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবা। এই ফর্মুলা অনুসারে আমাদের লাগবে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু ইন্টু কিউ টু। টি ওয়ানটা হচ্ছে উচ্চ তাপীয় অঞ্চল 300 আর টি টুটা হচ্ছে 200। কিউ টু এর মান হচ্ছে 2520। এই হিসাবটা করলে আসে 3780 জুল। এটা আসলো। আমি কি বলছিলাম যে রেফ্রিজারেটর জন্য কোন সূত্রটা ইউজ করতে পারবা? প্রত্যাবর্তী ইঞ্জিনের সূত্রটা ইউজ করতে পারবা। আর কর্ম সম্পাদন সহগ যেটা আছে কে ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে কিউ দেওয়া আছে টিও দেওয়া আছে, তুমি যেটা ইচ্ছে সেটাকে ইউজ করতে পারো। আমরা যদি টি এর ফর্মুলাটা লিখি টি টু টি ওয়ান মাইনাস টি টু, এই ফর্মুলাটা যদি ইউজ করি
T2 এর জায়গায় লিখবো 200, আর T1 মাইনাস 300 মাইনাস 200, হিসাব করলে আসে 2। উত্তরটা কত এখানে? 2। আশা করি একটু হইলেও কোশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া হয়েছে। যদিও এখানে তোমাদের ভাষাগত কিছু কনফিউশন কাজ করবে, তারপরও তোমরা একটা জিনিস ভালো করে দেখবা, নিম্ন তাপমাত্রার উৎস বলা থাকলেই সেটা Q2 এর সাথে সম্পর্কিত। নিম্ন তাপমাত্রা মানে Q2, আর উচ্চ তাপমাত্রা মানে Q1। নিম্ন তাপমাত্রা T2, উচ্চ তাপমাত্রা T1। এই বিষয়গুলা মাথায় রাখবা, তাইলেই তুমি খুব সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এনট্রপি নিয়ে আলোচনা করব। শুরুতেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এনট্রপিটা কি? ভাই এখনো বুঝি না। আমি যদি এনট্রপির ব্যাপারে তৃতীয় লেকচারে ইঞ্জিন সম্পর্কে আলোচনা করার সময় আমি বলে দিছি, প্রত্যাবর্তী ইঞ্জিন আর অপ্রত্যাবর্তী ইঞ্জিন সম্পর্কে যখন আলোচনা করছি আমরা যে লেকচারে, সেই লেকচারে আমরা এনট্রপি সম্পর্কে একটু বেসিক ধারণা দিছিলাম। আরেকবার যদি সেটা বলি আমি, যে মনে করো এটা তোমার ইঞ্জিন, এইটা তোমার ইঞ্জিন। বিজ্ঞানীরা কি বলছে না বলছে এগুলো আপাতত আমরা মাথায় নিব না, আমরা সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করি কি ঘটতেছে। এটা তাপ উৎস, তাপ উৎস থেকে আমি মনে করো 500 জুল তাপ দিলাম, কৃত কাজ হয়ে আসলো 300 জুল। তাপ আধারে গিয়ে জমা হইল 200 জুল। তাপ আধার 200 জুল, বা এই যে 200 জুল। এখন বলছিলাম যে 200 জুল তাপের মধ্যে যদি 200 জুল তাপকেই সম্পূর্ণরূপে রিইউজ করা যায়, ব্যাক করা যায়, তাহলে এটাকে বলা হয় প্রত্যাবর্তী ইঞ্জিন। এটাকে বলা হয় কি? প্রত্যাবর্তী ইঞ্জিন। আর এটা যদি না ইউজ করা যায় সম্পূর্ণরূপে, আমি যদি বলি এটা 180 জুল আছে প্লাস 20 জুল, এই 180 জুলটাকে তুমি রিইউজ করতে পারলা, তবে এই 20 জুলটা পরিবেশের সাথে মিলিয়ে গেল, যদি এমন হয় 20 জুল পরিবেশে মিলিয়ে যায়, এই 20 জুলকে বলবা বিশৃঙ্খল তাপ শক্তি। এটাকেই বলবো আমরা এনট্রপি। শক্তির বা তাপের অরূপান্তরযোগ্য অংশকেই এনট্রপি বলে। তাপের যে পরিমাণ অংশ আর কাজে রূপান্তর করা সম্ভব না, আর ব্যবহার করা সম্ভব না, এটা পরিবেশে মিলিয়ে গেছে, এটা বিশৃঙ্খল। এটাকে আবার শৃঙ্খলায় এনে আবার ব্যবহার করা সম্ভব না। পরিবেশে যে জিনিসটা একবার মিলিয়ে গেছে, তুমি মনে করো তুমি একটা বাস ইঞ্জিনের মধ্যে দিয়ে যাচ্ছ, বা বাসের মধ্যে যাচ্ছ, বাসের যে সামনে সিট কভারের নিচে ইঞ্জিন কভার আছে, যে ইঞ্জিন কভার আছে, সেই ইঞ্জিন কভারের উপর অনেক সময় বসে যায় অনেকে। তো সে একবার যদি তুমি চিন্তা করো যে, বা যে বাসের মালিক সে যদি চিন্তা করে আমি এই ইঞ্জিন কভারের উপরে ভাত রান্না বাড়া করবো, এখন এটা উত্তপ্ত যেহেতু হচ্ছেই, তাহলে এর মধ্যে রান্না বাড়া করি। তো সে যদি রান্না বাড়া চিন্তাও করে, ওইখানে যদি এটা কড়াই লাগানোর ব্যবস্থা করে, কোনো একটা রান্না করার চিন্তা করলো যে এত গরম হচ্ছে আমি রান্না করি, সে সম্পূর্ণরূপে রান্না করার পরও কিছু পরিমাণ শক্তি তারপরও নষ্ট হবে, যে নষ্ট শক্তিকে সে বাঁচাতে পারবে না, সে নষ্ট শক্তিটা পরিবেশকে উত্তপ্ত করবে। এটা হবেই, এটা মাস্ট। কিছু পরিমাণের শক্তি অবশ্যই পরিবেশে মিলিয়ে যাবে, যেটাকে বলা হবে বিশৃঙ্খল শক্তি, বা সেটাই হচ্ছে এনট্রপি। এনট্রপির সংজ্ঞাটা কি দেওয়া আছে? এনট্রপির সংজ্ঞা দেওয়া আছে শক্তির কাজে অরূপান্তরযোগ্য অংশকেই এনট্রপি বলে, যাকে আর কাজে রূপান্তরিত করা যায় না। আরও একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা আসে কই থেকে আমি বলতেছি। তোমাদের এই যে তোমরা বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়াগুলো পড়ছো, 4টা প্রক্রিয়া পড়ছো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছিল যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হয় না, কোনো রকমের তাপের আদান প্রদান হয় না, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0। তাপের যদি আদান প্রদানই না হয়, সিস্টেমের সাথে তাপের যদি আদান প্রদানই না হয়, তাহলে সেখানে তাপ নষ্ট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোনোভাবেই সম্ভাবনা নেই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে একটা সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম, ওর ভিতরে ওরই অভ্যন্তরীণ শক্তি ব্যবহার হয়ে ওই কাজ করতেছে, সেই শক্তিটা নষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। এর যদি একটা উদাহরণ বলি, যে মনে করো তুমি প্রতিদিন তোমার বাসা থেকে
স্কুলে বা কলেজে যাওয়ার জন্য বা প্রাইভেটে যাওয়ার জন্য কিছু টাকা হাত খরচ নাও, রিক্সা ভাড়ার জন্য নাও। তুমি মনে করো 100 টাকা বা 50 টাকা করে রিক্সা ভাড়া নাও। এখন এই টাকাটা নেওয়ার পরে তুমি কিছুটা ইউজ করো, হয়তো 30 টাকা ইউজ করো। 30 টাকা ইউজ করার পরে তোমার পকেটে হয়তো 20 টাকা থাকে। এই 20 টাকার মধ্যে তুমি হয়তো 10 টাকা আবার পরবর্তী দিন ইউজ করতে পারতেছ, বাট 10 টাকা তুমি মুড়ি মাখা চানাচুর কিছু একটা খেয়ে ফেলাইছো, বা যেটা করছো সেই কাজের উদ্দেশ্যে তোমার অভিভাবক তোমাকে টাকা পয়সা দেয়নি। তুমি যে কাজটাই করছো 10 টাকা দিয়ে, সেই কাজের হয়তো উদ্দেশ্যে তোমাকে টাকাটা দেওয়া হয়নি। তোমাকে টাকাটা দেওয়া হয়েছে গাড়ি ভাড়ার জন্য। তুমি গাড়ি ভাড়ার পরিবর্তে তুমি অন্য কিছু খাওয়া দাওয়াতে ব্যস্ত মানে খরচ করে দিছো। তাহলে এই 10 টাকাটা হবে তোমার এনট্রপি, যেটা তুমি আর ফিরে পাবা না। তবে যেই টাকাটা তুমি পকেটের থেকে গেল, সেইটা আবার ব্যাক করে তুমি হচ্ছে আবার ইউজ করতেছো। তো এই যে ওই টাকাটাই তুমি রিইউজ করতে পারতেছো। তুমি একটা কেমন ইঞ্জিন বা কেমন মানুষ, তুমি একটা অপত্যাগামী বা অপত্যাবর্তী মানুষ। যদি তুমি পুরো 20 টাকাটাই বাঁচায় রাখতা, আবার পরের দিন সেটাকে ইউজ করতা, তাহলে তুমি একটা প্রত্যাগামী বা প্রত্যাবর্তী মানুষ হইতা বা ছাত্র হইতা। যাই হোক, এই যে 10 টাকাটা, এই 10 টাকাটাই তোমার হচ্ছে পরিবেশে মিলিয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়। এটাই তোমার এনট্রপি। আশা করি বুঝতে পারছো। আর যদি তোমাকে মনে করো বাসা থেকে কোনো টাকা পয়সা দেয় না, তোমার পকেটে আগের দিন থেকেই 50 টাকা ছিল, তোমার নিজের অভ্যন্তরীণ শক্তি 50 টাকা ছিল। তুমি যদি এখন এই 50 টাকাটার কোনো অংশ খরচ করো, 30 টাকা খরচ করো, তাহলে বাকি 20 টাকা কিন্তু পরিবেশে মিলাবে না। তুমি 20 টাকা পকেটেই রেখে দিবা, আবার পকেটে রেখে দিবা। কেন পকেটে রেখে দেবা? কারণ তুমি তোমার পকেটের টাকার মূল্য বুঝো। সেজন্য তুমি 30 টাকা খরচ করার পরে বাকি টাকাটা আর অন্য কোনো কিছু খাইতে বা মানে অন্য কোনো জায়গায় নষ্ট করবা না। তুমি যেহেতু নষ্ট করবে না, সেটা তোমার পকেটেই থেকে যাবে। বাকি 30 টাকা তোমার প্রয়োজনে খরচ হবে। প্রয়োজনে খরচ হওয়াটাই কৃতকাজ। প্রয়োজনে খরচ করাটা কোনো অপচয় না। প্রয়োজনে খরচ করাটা এটা কৃতকাজ। এটা কাজ করছো তুমি, একটা কাজে খরচ হয়েছে, ব্যয় হয়েছে, এটা কোনো প্রবলেম না। আশা করি একটা আইডিয়া পাইছো যে যদি নিজের পকেট থেকে করো, অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করো, তবে কি হওয়ার সুযোগ নাই? এনট্রপি বাড়ার কোনো সুযোগ নেই। তাহলে এটাই বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি এনট্রপির পরিবর্তন শূন্য হয়, এটা দিয়ে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের যে অংশ অপরিবর্তনশীল থাকে তাকে এনট্রপি বলে। মানে তাপের যে অংশটা নষ্ট হওয়ার কথা ছিল তবে হয়নি, তাকে কি বলে? এনট্রপি থাকে। বা তাপগতীয় যে চলক অপরিবর্তিত থাকে তাকে এনট্রপি বলে। তাহলে এটা মনে রাখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অবশ্যই এনট্রপি শূন্য হয় বা এনট্রপির পরিবর্তনটা শূন্য হয়, এনট্রপি চেঞ্জ হয় না। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা। আমরা এনট্রপি নিয়ে এখন আলোচনা করব। এনট্রপি কিভাবে নির্ণয় করা যায়, এটা নিয়ে খুব বেশি ডিটেইলসে বইয়ে কিছু লেখা নাই, শুধু একটা সংজ্ঞা দিয়ে বলে দিছি এনট্রপিটা কিভাবে নির্ণয় করা যাবে। আমরা এনট্রপি কি জিনিস একটু হলেও আইডিয়া পাইছি, এনট্রপি নিয়ে আইডিয়া হয়েছে। শুধু এখন এনট্রপি নির্ণয়টা শিখব, কোন ক্ষেত্রে কিভাবে এনট্রপি নির্ণয় করে এটা একটু জানবো, তাইলে এনাফ। তো এনট্রপি ব্যাপারে বলা হয়েছে, এনট্রপির আমরা সরাসরি এনট্রপিটা বের করতে পারি না, এনট্রপির পরিবর্তনটা বের করতে পারি। এনট্রপির পরিবর্তন ডিএস, এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। ডিএস ইজ ইকুয়াল টু তাপের পরিবর্তন ভাগ তাপমাত্রা। তাপের পরিবর্তন ভাগ তাপমাত্রা, তাপের পরিবর্তন ভাগ তাপমাত্রা, বা ডিকিউ ভাগ টি। তবে এই ফর্মুলাটা দিয়ে সব ক্ষেত্রে কাজ হয় না, বিভিন্ন জায়গায় এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। যেমন কেস 1 যদি আমরা দেখি, এমন ঘটনা যে ঘটনায় তাপের পরিবর্তন হয় তবে তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপের পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন হয় না।
মানে এমন কোনো প্রক্রিয়া যেটা তাপের পরিবর্তন ঘটে তবে তাপমাত্রার পরিবর্তন ঘটে না। কেমন একটা প্রক্রিয়া? যেমন বরফ থেকে পানি হওয়ার সময় 0°C থাকে, তবে তাপের পরিবর্তন হয় কিন্তু 0°C পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয়। তাহলে সেক্ষেত্রে ds ইজ ইকুয়াল টু ডিকিউ ভাগ টি। তাহলে আমরা ডিকিউ এর মানটা এখানে কত জানি? এম এল এফ, এল এফ বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? 3,36,000 জুল কেজি ইনভার্স। এটা কোন ক্ষেত্রে আমরা এটা বসাবো? এম এল এফ ডিএস ইজ ইকুয়াল টু এম এল এফ ভাগ টি। টি এর ভ্যালুটা অবশ্যই এখানে 273 কেলভিন বসাবো। কোন ক্ষেত্রে? বরফ টু পানি, 0°C বরফ থেকে 0°C পানিতে রূপান্তরিত হলে। আরেকটা ডিএস হবে এম এল ভি ভাগ টি। এইটা কোন ক্ষেত্রে? বাষ্পীভবন, যে পানি টু বাষ্প, কত ডিগ্রি সেলসিয়াস? 100°C থেকে 100°C। এক্ষেত্রে এলভি এর মান কত? 22,68,000 জুল কেজি ইনভার্স। আর টি এর ভ্যালু কত? 373 কেলভিন। এই দুইটাই কেস আছে, তোমাদের এই দুইটাই জিনিসই ভালো করে লাগে। যদি অন্য কোনো ঘটনা হয় সে ঘটনার জন্য ডিকিউ এর মানটা যা, সে মানটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। ডিকিউ এর মানটা তোমাকে নির্ণয় করে নিতে হবে যে তাপের কি পরিমাণ আদান প্রদান হচ্ছে আর তাপমাত্রাটা কত ছিল। যেমন যদি তোমাকে যে ওই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিএস এর মান নির্ণয় করতে বলে, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, এই পাঁচটা আমি অন্য কিছু লিখবো। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিএস এর মান লিখতে হলে ডিকিউ বাই টি। সমস্ত প্রক্রিয়ার ডিকিউ এর ভ্যালুটা কত? সমস্ত প্রক্রিয়ার ডিকিউ এর ভ্যালু হচ্ছে ডিডাব্লিউ ভাগ টি, কারণ সমস্ত প্রক্রিয়ার ডিইউ ইকুয়াল টু 0। এই যে ডিইউ যেটা থাকে সেই ডিইউ ইকুয়াল টু 0 তোমরা জানো, এর আগের লেকচারগুলো দেখে আসো, ভালো করে দেখে আসো। আর ডিডাব্লিউর মানটা কত? ডিডাব্লিউর মানটা হচ্ছে এনআরটি লন ভি2 বাই ভি1 ভাগ টি। এই যে এখান থেকে ডিডাব্লিউর মানটা বের করব, তারপর টি মনে করতে পারো, এটা কাটাকাটিও করে দিতে পারো, সেটাও করতে পারো। তবে তোমরা ওই মানটা বের করে তারপর টি দ্বারা ভাগ করবা। এটা তোমাকে দেখাতে হবে যে সমস্ত প্রক্রিয়ার জন্য ডিএসটা হচ্ছে ডিকিউ ভাগ টি। ডিকিউ এর জায়গায় লেখা যায় ডিডাব্লিউ প্লাস ডিইউ। ডিইউ এর মান 0, ডিডাব্লিউর মান হচ্ছে এনআরটি লন ভি2 বাই ভি1 ভাগ টি। এভাবে নির্ণয় করতে হবে সমস্ত প্রক্রিয়ার জন্য। এটা তো তোমরা জানলা, কারণ সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না। এটা গেল। এখন কেস যদি 2 তে যাই, কেস 2 এরকম একটা ঘটনা। কেস 2 কি? যে তাপমাত্রার পরিবর্তন হয়, তাপের পরিবর্তনও হয়। তাপমাত্রা ও তাপ উভয় পরিবর্তন হয়। এক্ষেত্রে ডিএসটা হয় এম এস লন ভি2 টি2 ভাগ টি1, এই ফর্মুলার অনুসারে। এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন করে আসছে যদিও, তারপর এটাই ভালো করে মনে রাখবা। এম এস লন টি2 বাই টি1। টি1টা কি? আদি তাপমাত্রা, আদি, অবশ্যই কেলভিনে। টি2টা কি? শেষ, অবশ্যই কেলভিনে। এসটা কি? আপেক্ষিক তাপ, পানির জন্য কত? 4200। এস ডাব্লিউ পানির জন্য 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। বরফের জন্য 2100, বাষ্পের জন্য 2200। এগুলো মনে রাখা লাগবে, কয়েকটা মনে রাখবা, বাকি পরীক্ষার মধ্যে প্রশ্নে দেওয়া থাকবে। আশা করি যেটা মনে রাখতে পারবা। যদি তাপমাত্রা পরিবর্তন হয় 0°C বরফ থেকে 0°C পানিতে, এখন যদি একবারে বলে 0°C বরফ থেকে একেবারে 100°C বাষ্পে পরিণত করতে হবে, তাহলে এর মধ্যে কয়েকটা স্টেপ থাকবে, সেই স্টেপ দিয়ে আমরা করব। তাহলে এভাবে আমরা নির্ণয় করব কি? এনট্রপির পরিবর্তন। একটা ঘটনার মধ্যে বেশ কয়েকবার এনট্রপির পরিবর্তন হতে পারে। কতবার ঘটতে পারে আমরা দেখি, হিসাব করি, বোঝার চেষ্টা করি। এখন আমরা এনট্রপির যে প্রবলেমগুলো সলভ করব, এই 3 টাইপের প্রবলেম সলভ করলে ইনশাআল্লাহ এর মধ্যে তোমরা একটা পরীক্ষায় কমন পাইবা। এর বাইরে তেমন কোনো প্রশ্ন হয় না।
2 নম্বর প্রশ্নটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 নম্বরটা একটু আমরা পরে করব সবার শেষে, আগে ছোট থেকে করি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি বরফে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে বরফে পরিণত করতে চাচ্ছি, এখানে তোমার হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে ডিকিউ ভাগ টি, অবশ্যই এখানে ডিকিউ এর জায়গায় লিখব এমএলএফ ভাগ টি। এম এর মান 1 কেজি, এলএফ 3,36,000 জুল পার কেজি, আর টি এর ভ্যালু হচ্ছে 273। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এটা হিসাব করলে আসে 1.23 × 10⁻³ জুল কেলভিন ইনভার্স। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, আশা করি বুঝতে পারছি কীভাবে সলভ করলাম। এরপরে যদি প্রশ্নটা দেখো Q3, এটাতে বলতেছে 40 ডিগ্রি সেলসিয়াসের 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত। তার মানে 40 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আগে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত করা লাগবে, এই পানিকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রূপান্তর করা লাগবে। দুইটা স্টেপের এখানে DS1 DS2 দুইবার এন্ট্রপির পরিবর্তন হবে। তাহলে মোট DS ইজ ইকুয়াল টু DS1 প্লাস DS2। DS1 এর ভ্যালুটা হচ্ছে, এই ক্ষেত্রে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আমরা শিখাইছি ms ln T2 বাই T1 এই পার্টের জন্য, আর ওই পার্টের জন্য mLV বাই T। m এর মান 5, s এর মান 4200, পানির জন্য 4200 ln T2টা হচ্ছে এই যে 100 প্লাস 273, 100 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছে। আর T1টা কত ছিল? 40 প্লাস 273, এই যে অংশ। আর ওই পাশের অংশটা হচ্ছে 5 গুণন LV হচ্ছে 22,68,000, আর T হচ্ছে 373, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373। এই দুইটা হিসাব করার পরে একবারে আসবে 3.39 × 10⁻⁴ জুল কেলভিন ইনভার্স। আশা করি বুঝতে পারছো যে দুইটা অংশ, একটা হচ্ছে 0 ডিগ্রি মানে 40 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে আগে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যেতে হবে, তার জন্য একবার 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে যেতে হবে, তার জন্য আরেকটা এন্ট্রপির পরিবর্তন। দুইটা এন্ট্রপির পরিবর্তনকে একসাথে যোগ করে দিতে হবে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এটা বোর্ডে আসা একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখা যাচ্ছে একটা কার্ণচক্রের মতো, এই চক্রের মোট এন্ট্রপির পরিবর্তন চাইছে। তোমরা জানো চক্রটা চিত্র আমার খুবই বাজে হয়েছে দেখতে যদিও, তারপরে তোমরা জানো এই অংশটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয়, এটা সত্য। এই BC অংশ এটা হচ্ছে রুদ্ধতাপীয় অংশ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন 0। এইটা আবার সমস্যা সংকোচন, এখানে আবার এন্ট্রপি পরিবর্তন আছে, আবার এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে কোনো এন্ট্রপি পরিবর্তন নেই। তারপরে আমরা লিখব প্রতিটা অংশের জন্য DSAB, বা শুরুতে লিখে দিতে পারো সমষ্ণ সম্প্রসারণের জন্য এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ সম্প্রসারণের জন্য এন্ট্রপির পরিবর্তন। ফর্মুলাটা কি? dQ/T। এখন আমরা dQটা কি জানি? dQটা আমরা জানি না। dQ ইজ ইকুয়াল টু আমরা জানি dW সমান nRT ln V2/V1। এই n এর মানটা কত? এখানে কিছু দেওয়া নাই, তবে আমরা ধরে নিতে পারি তাহলে এটা 1 মোল। এটা কিছু দেওয়া নাই, তার মানে এটা 1 মোল ধরে নিতে হবে। আর এর মান তোমরা জানো 8.314 ln V2। V2 মানে পরবর্তী V 20 আর পূর্ববর্তী V 10। এইটা যদি আমরা হিসাব করি কত আসে, এই অংশ থেকে আমাদের যেটা আসে 2500 সামথিং জুল কেলভিন ইনভার্স। জুল শুধু জুল, এটাকে আমি যদি এখানে মান বসাই 2500, আর এখানকার টেম্পারেচার ছিল 443, এই হিসাবটা করলে আসে 5.74। অবশ্যই এটা প্লাস ভ্যালু জুল। এরপরে এস যদি আমি DSBC অংশটা নির্ণয় করি, DSBC যেটা রুদ্ধতাপীয় প্রসারণ, এই অংশের জন্য এন্ট্রপি পরিবর্তন 0 হবে। তুমি কারণ লিখে দিবা, যেহেতু রুদ্ধতাপীয় প্রসারণ হয় আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন 0 হয়, এই কারণটা লিখে দিলেই এটা হয়ে যাবে। তারপরে DSCD এর পাশে লিখবা কি? এর পাশে লিখবা সমষ্ণ সংকোচন।
সমস্ত সংকোচনের জন্য ফর্মুলাটা কি হবে, আবার ডি কিউ ভাগ টি। এক্ষেত্রে আবার তোমাকে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউর ভ্যালুটা বের করতে হবে, এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এক্ষেত্রে এন এর মান 8.314, টি এর ভ্যালুটা, ও আচ্ছা এখানে টি এর ভ্যালুটা আমি বসাতে মিস করছি, টি এর ভ্যালুটা 443, এখানে 443 তো অবশ্যই হবে না, এখানে 350 হবে, 350 লন ভি টু। এখানকার ভি টুটা হচ্ছে অবশ্যই যে 15 আর ভি ওয়ানটা হচ্ছে 30, 15 হবে উপরে 30, কারণ শুরুতে ছিল 30, এটা ভি ওয়ান, আর শেষে হয়েছে ভি টু 15। এই হিসাবটা যদি আমরা করি, -2016 জুল আসে। এই জুলটা যদি আমরা এখানে বসাই দেই, -2016 ভাগ টি এর মান হচ্ছে 350 -5.76 জুল পার কেলভিন। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এখানে আমরা কত আসলো, +5.76। প্লাস হওয়ার কারণ কি, এটা সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হলে এনট্রপির পরিমাণ বাড়ে, আর সংকুচিত করা হইলে এনট্রপির পরিমাণ কমে, সংকুচিত করা হইলে এনট্রপির পরিমাণ কমে, কারণ হচ্ছে যে সংকুচিতের ক্ষেত্রে কৃত কাজের মান নেগেটিভ। আবার ডিএস, যদি আমরা ডিএ এই অংশটা নির্ণয় করি, এটা আবার 0 হবে। কেন 0? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্প্রসারণ করো আর সংকোচন করো, ডিএস এর মান কত হবে, 0 হবে। সম্প্রসারণ করো আর সংকোচন করো, ডিএস এর মান 0। এখন এই প্রত্যেকটা সবগুলোকে যদি পূর্ণ চক্রের জন্য আমরা যদি বের করতে চাই, তাহলে মোট ডিএস ইজ ইকুয়াল টু ডিএস এ বি, ডিএস বিসি, ডিএস সিডি, ডিএস ডিএ। তাহলে অবশ্যই প্রথমটা হচ্ছে +5.76 +0 -5.76 -0 বা +0, যেটাই বলি না কেন আমরা, শেষমেশ কত আসবে, একদম শেষে আসবে 0, মানে এনট্রপির পরিবর্তন 0। আসলেই কার্নোচক্রের জন্য এনট্রপির পরিবর্তন 0 হয়। যদি কার্নোচক্র বা পারফেক্ট ইঞ্জিন হয়, তাহলে সেই ইঞ্জিনের কোনো শক্তি নষ্ট যায় না, সব শক্তি আবার রিইউজ হয়ে যায়। যে শক্তি শুরুতে একবার নষ্ট যায়, সেটা আবার ব্যাক হয়ে যায়। এই কথাই আমরা বলছিলাম যে প্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাবর্তী ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন যদি হয়, তাহলে কোনো শক্তি নষ্ট যায় না, নষ্ট যায় না মানে এনট্রপির পরিবর্তন 0, এনট্রপির পরিবর্তন 0। আশা করি তোমরা এই আইডিয়াটা পাইছো। বাস্তবে এরকম ইঞ্জিন হয় না, এটা সত্য যে কোথাও না কোথাও কম বেশি হবে, এই প্লাসটার মান অবশ্যই বেশি হবে, আর এই এনট্রপির ব্যাকটা অনেক কম হবে, যে কারণে শেষমেশ অবশ্যই কোনো না কোনো একটা এনট্রপি থাকবে, একটু না একটু শক্তি নষ্ট হবেই। তবে আমাদের এই হিসাব করা যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটা কার্নো ইঞ্জিন বা আদর্শ কার্নো ইঞ্জিন, যেটা এনট্রপির পরিবর্তন একদম 0। তাই যদি হচ্ছে এই প্রশ্নটা সম্ভবত এরকম ছিল যে যে ইঞ্জিনটা বানাইছে তার দাবি মতে এটি একদম হচ্ছে কি বলে, এর এনট্রপির পরিবর্তন 0, তো তার দাবিটি সঠিক, এরকম প্রশ্নটা। আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পারছো কিভাবে করতে হবে। অবশ্যই সমস্ত সম্প্রসারণে এনট্রপি পরিবর্তন পজিটিভ হয়, সংকোচনে এনট্রপি পরিবর্তন নেগেটিভ হয়, দ্রুততাপীয় সংকোচন হোক সম্প্রসারণ হোক অলওয়েজ 0 হয়। এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে। এই করে আজকের মতো শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।